হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম, এবিটিএ 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এর আগের ক্লাসে আমরা 239 পাতায় যে ম্যাথের পেজটা ছিল কোশ্চেনের সেটা সলভ করেছি। আজকে আমরা 264 পাতার ম্যাথের কোশ্চেনের পেজটা সলভ করব। ঠিক আছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা সমস্ত রকম রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন, মাধ্যমিক 2017 থেকে প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেনের সলিউশন, এছাড়া তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের ম্যাথের বইটা সম্পূর্ণরূপে সলিউশন করা আছে, কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগের সলিউশন করা আছে, সমস্ত রকম সলিউশন করা আছে। সমস্ত কিছুই তোমাদের যা যা প্রয়োজনীয় সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে প্রত্যেক কিছুই পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য ক্লাস 9-এর বই, ক্লাস 11-12-এর স্টুডেন্টদের জন্য ক্লাস 11-12 ম্যাথের বই সম্পূর্ণরূপে সলিউশন আছে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকে আমরা 264 পাতার ম্যাথের পেজ সলিউশন করবো এবিটিএ। কিছুদিন পরে তোমাদের পর্ষদের প্রশ্নবিদ্যা বেরিয়ে যাবে, পর্ষদের টেস্ট পেপার। পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে গেলে আমরা পর্ষদের টেস্ট পেপারটাও সলিউশন করে নেবো। ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। দেখো 264 পেজে একের দাগের একের কোশ্চেনটা কি আছে। একের দাগের একের কোশ্চেন আছে, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? একের দাগের এক, X% সরল সুদের হারে কোনো মূলধনের, আমরা মনে করছি মূলধনটা পি মূলধনের X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা, তার মানে পি আর টি বাই 100 ইকুয়াল টু সেটা X হচ্ছে। তাহলে এইটা যদি কেটে যায়, আমরা পি আসল X ধরে নিচ্ছি, X কেটে গেল, তাহলে এই পি এর পরিমাণটা কত হচ্ছে? এদিকে 100 বাই X, এইটা হচ্ছে পি এর পরিমাণ। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসছে যেটা 100 বাই X। এটা কোন অপশনে আছে? দেখো, এগুলো অপশন দেওয়া আছে। অপশন সি তে আছে 100 বাই X, তাহলে অপশন সি সঠিক উত্তর, 100 বাই X টাকা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে? দুইয়ের অঙ্ক বলে দিয়েছে যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে এই যে একটা সমীকরণ ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে দুটো বীজ সমান বলেছে। এই সমীকরণে দুটো বীজদ্বয় সমান। সমান কখন হয়? যখন নিরূপক 0 হয়। নিরূপকের মান কত? b² - 4ac। মানে এই ফর্মে থাকলে সেটা b² - 4ac। তাহলে এখানে b² - 4ac 0। এখানে কি বলে দিয়েছে? চারটে সম্পর্ক আছে, তার মধ্যে কোনটা হবে, তাই তো? চারটে সম্পর্ক মানে সি এর ভ্যালুটা বের করা আছে। তাহলে সি এর ভ্যালু কত আসছে? 4ac নাম দিকে যদি নিয়ে চলে যাই, 4ac = b²। তাহলে c = b² বাই 4a। b² বাই 4a আসছে। দেখো, c = b² বাই 4a। কোন অপশন এটা? b² বাই 4a, অপশন ডি। তাহলে অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি, c = b² বাই 4a। শুধুমাত্র c অপশন ডি তে কি আছে? ডি আছে, c = পুরোটাই আছে, c = b² বাই 4a। আর আমরা যেটা লিখলাম 100 বাই X, এটা অপশন সি তে ছিল। এখানে অপশন নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু আমরা কোষে দেখাচ্ছি না, অপশন নাম্বারের উত্তর লিখতে হবে। তিনেরটা আছে, দেখো, কোনো বৃত্তের একটি জ্যা ও একটি বৃত্তচাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে ড্যাশ বলে। কোনো বৃত্তের একটি জ্যা ও বৃত্তচাপ, এই যে একটা বৃত্তের একটি জ্যা আর বৃত্তচাপ, এটা বৃত্তাংশ বলা হয়। ঠিক আছে, ছোটটাকে উপবৃত্তাংশ, বড়টাকে অধিবৃত্তাংশ বলা হয়। তাহলে এটা দেখি এখানে কোন অপশনে আছে। তিনের বৃত্তাংশ আছে, অপশন বি তে আছে। তাহলে অপশন বি বৃত্তাংশ। আর বৃত্তকলা কোনটা? দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অপশন বি বৃত্তাংশ। কোন বৃত্তের জ্যা আর বৃত্তচাপ, কোন বৃত্তের জ্যা ও বৃত্তচাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বৃত্তাংশ বলা হয়। ঠিক আছে, তিনের বি হলো। দেখো, চারেরটা দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। দুটোর আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত? দুটোর আয়তন সমান। আমরা প্রথমটার ব্যাসার্ধ r1, দ্বিতীয়টার r2 ভাবছি। উচ্চতার অনুপাত 1:2 যেহেতু বলা আছে, তাহলে প্রথমটার উচ্চতা আমরা h একক, দ্বিতীয়টা 2h একক ধরে নিচ্ছি। এবার দুটোর আয়তন যেহেতু সমান, তাহলে প্রথমটার আয়তন হচ্ছে পাই r1² h, আর দ্বিতীয়টার পাই r2² × 2h। তাহলে পাই h কেটে দিই, পাই h কেটে দিলে r1² = 2
r2 স্কোয়ার, অতএব r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার, এখানে 2 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, উভয় দিকে রুট করে দিলে তাহলে r1 বাই r2 ইজ ইকুয়াল টু √2 বাই 1, তাহলে √2:1 সঠিক উত্তর আসছে। দেখো √2:1, তাহলে ব্যাসার্ধের অনুপাত হয়ে যাচ্ছে √2:1। এখানে কোন অপশনটা আছে দেখো √2:1, অপশন সি তে আছে √2:1, চারেরটা অপশন সি হয়ে যাচ্ছে, অপশন সি √2:1, অপশন সি √2:1। পাঁচেরটা দেখো কি বলেছে, পাঁচের বলেছে tan আলফা প্লাস cot আলফা 2 হলে tan এর পাওয়ার 11 আলফা প্লাস cot এর পাওয়ার 11 আলফার মান। একদম সহজ অঙ্ক। আচ্ছা, tan আলফা প্লাস cot আলফা 2 দেয়া আছে, সহজ অঙ্ক। দেখো tan আলফা প্লাস 1 বাই cot মানে 1 বাই tan ইজ ইকুয়াল টু 2, tan আলফা লসাগু, তাহলে এটা গুণ হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan আলফা, তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে cot আলফার মান কত, cot আলফা মানে 1 বাই tan আলফা, ঠিক আছে, 1 বাই tan আলফার মান 1, 1 বাই 1 মানে 1ই হচ্ছে, ঠিক আছে। এবার দেখো tan এর পাওয়ারে 11 আলফা প্লাস cot এর পাওয়ারে 11 আলফা প্লাস cot এর পাওয়ারে 11 আলফা, এর মান কত, এইটা মানে হচ্ছে tan আলফার পাওয়ারে হোল 11 প্লাস এটা cot আলফা পাওয়ার 11, tan আলফার মান 1, 1 টু দি পাওয়ার 11, cot আলফার মান 1, 1 টু দি পাওয়ার 11, 1 টু দি পাওয়ার 11 1ই হয়, 1 টু দি পাওয়ার 11 1ই হয়, 1 প্লাস 1 2, তাহলে tan এর পাওয়ার 11 আলফা প্লাস cot এর পাওয়ার 11 আলফার মান 2ই হচ্ছে। যদি tan এর পাওয়ারে 100 আলফা cot এর পাওয়ারে 100 আলফা থেকে 2ই হবে, পাওয়ারে যাই থাক, এটা 1 এর পাওয়ারে, তো পাওয়ারে যত বেশি সংখ্যা থাক এটা 1 প্লাস 1 2ই আসবে, ঠিক আছে। এটা কোন অপশনে আছে দেখো, 2 আছে, অপশন সি তে আছে, ঠিক আছে, 2 আছে অপশন সি তে, তাহলে 5এরটা অপশন সি 2। 6এরটা দেখো, 6এর অঙ্ক বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো তথ্য দিয়েছে 8 9 12 17। আচ্ছা, তথ্যটা নাও, যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে 8 9 12 17, তারপরে কত আছে x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39, x প্লাস 2 x প্লাস 4 30 31, তারপরে আছে 30 31 34 39, 34 39, ঠিক আছে। তাহলে দেখো এই তথ্যের কি চেয়েছে, মধ্যমা 24 বলে দিয়েছে x এর মান, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ আছে, জোড় সংখ্যক পদ আছে, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বা একটু মধ্যমা হয়, আর বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদটা সেটাই মধ্যমা, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর, ঠিক আছে। এবার দেখো এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলা আছে, এখানে মাঝের পদ এই দুটো, এদিকে 4টে এদিকে 4টে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে x প্লাস 2 প্লাস x প্লাস 4, এই দুটো পদের সমষ্টি বাই 2, সেটা হচ্ছে মধ্যমা। এটার মান বলে দিয়েছে, মধ্যমা কত, মধ্যমা বলা আছে 24, তাহলে এখানে আমরা 24 পুট করবো নিশ্চয়ই, তাহলে এটা 2x প্লাস 4 দিয়ে 6 ইজ ইকুয়াল টু 24 ওখানে 48, তাহলে 2x ইজ ইকুয়াল টু 48 মাইনাস 6, তাহলে 2x ইজ ইকুয়াল টু 42, তাহলে x ইজ ইকুয়াল টু 21, x ইজ ইকুয়াল টু আসছে 21, ঠিক আছে। 21 কোন অপশনে আছে দেখো, 21 আছে অপশন বি তে 21 আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর হওয়া উচিত, 6এরটা অপশন বি, অপশন বি 21, ঠিক আছে, অপশন বি 21 সঠিক উত্তর। নেক্সট দেখো, এবার 2 এর দাগে যাবো, 1 এর দাগের 6টা কমপ্লিট হয়ে গেল, 2 এর দাগে যাচ্ছি। দুইয়ের দাগের এক একটা কি বলছে দেখো, 2 এর দাগের 1 এর, 2 এর দাগের 1 এর বলছে শূন্য স্থান পূরণ করা। বার্ষিক 8% সুদের হারে পি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, বার্ষিক 8% সুদের হারে পি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে।
পি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা সমানই হয়। পি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি শুধুমাত্র সুদটা চেয়েছে, তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান যেহেতু হয়, আমরা সরল সুদটাই বের করে নিই। তাহলে পি টাকার 1 বছরের সরল সুদ হবে পি ইন্টু আর ইন্টু 1 বছর মানে 1/100, তাহলে এত টাকা ইজ ইকুয়াল টু পি আর বাই 100, এত টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এটাই চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছরে যেহেতু বার্ষিক সুদের হার, তাই প্রথম বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, সুদের পর্ব যেহেতু 1 বছর এটা বলে দিয়েছে, এক বার্ষিক সুদের হার। ঠিক আছে, তাহলে এটা পি আর বাই 100, এত টাকা। দুইটা দেখো। আচ্ছা, পি আর বাই 100 এত টাকা এলো। আচ্ছা, টাকাটা দেওয়া আছে এখানে, টাকাটা না লিখলেও হবে, টাকাটা উল্লেখ করা আছে। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল, 64 হলে প্রথম ও তৃতীয় সংখ্যাটির মধ্য সমানুপাতি, মানে মাঝের সংখ্যাটি চেয়েছে। আচ্ছা, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64, তাহলে এই যে গুণফলটা 64 হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এইরকম আসতে পারে। 64টাকে ভাঙলে 2 দিয়ে 32, তাহলে 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে, তাহলে আমাদের তিনটি পদ চাই এবং সমানুপাতি হতে হবে যাদের গুণফল 64। তাহলে আমাদের পদ এখানে আসতে পারে, দেখো, একটা 2, একটা 4, একটা 8, তাহলে 2 4 8 হয়ে যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এরা সমানুপাতি হচ্ছে, কারণ এটা 2/4 ইজ ইকুয়াল টু 4/8 হয়ে যাচ্ছে, দুটোই 1/2 এর সমান। ঠিক আছে, তাহলে 2 4 8, তাহলে মাঝের সংখ্যাটা 4। কি চেয়েছে এখানে? চেয়েছে মধ্য সমানুপাতিটি কত, তাহলে মধ্য সমানুপাতিটি এখানে হয়ে যাচ্ছে 4, 2 একটা 3-এর। আচ্ছা, 3-এর কি বলেছে দেখো, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি অবশ্যই সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ। 4-এরটা দেখো। 4-এর বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? উচ্চতা আমরা এইচ ধরছি, তাহলে উচ্চতাটা ভি আর এ দিয়ে বের করতে হবে। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা উচ্চতা ধরছি এইচ, তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এইখানে যদি মানটা পুট করে দিই, পাই আর স্কোয়ার মানটা এখানে যদি পুট করে দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি বাই, না, লম্ববৃত্তাকার শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইটা এখানে পুট করে দিলে, তাহলে এইটা বাই 3, তাহলে ভি বাই 3, না, এটা আসছে এইচ ইজ ইকুয়াল টু, আসছে কোনাকুনি গুণ করে দিলে এটা 3v, এইচ ইজ ইকুয়াল টু 3v বাই এ, 3v বাই এ আসছে। দেখো এইচ এর তাহলে উচ্চতা হয়ে যাচ্ছে, মানে ভি আর এ দিয়ে প্রকাশ করতে হবে, উচ্চতা আসছে দেখো 3v বাই এ। 4-এরটা শূন্যস্থান দেওয়া আছে, তাহলে 4-এরটা এসে গেল 3v বাই এ, সবই শূন্যস্থানে। 5-এর আর 6-এর বাকি। 5-এর দেখো কি বলেছে। 5-এর বলে দিয়েছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণ একদমই সোজা, তাহলে বৃত্তীয় মান চেয়েছে, তাহলে বৃত্তীয় মান হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পর সম্পূরক কোণ বলা হয়। এবার তার 180 ডিগ্রি মানে পাই, তাহলে 3π/8 মানে পাই থেকে বিয়োগ করলেই হয়ে যাবে, 3π/8 হয়ে যাবে 5π/8। দেখো 8 লসাগু, এটা 8π মাইনাস 3π হয়ে যাচ্ছে 5π/8, একদমই সহজ অঙ্ক, 5π/8। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসছে 5-এরটা 5π/8, 5π/8। আচ্ছা, 6-এর দেখো। 6-এর কি বলেছে, x1 x2 x3 xn এদের গড় x বার হলে কে x1 একটা সহজ অঙ্ক একদম, x1 x2 x3 এদের গড় x বার। ঠিক আছে, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n ইজ ইকুয়াল টু x বার। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কে x1,
কে এক্স ওয়ান, কে এক্স টু, কে এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস কে এক্স এন বাই এন। কত হবে? কেটা কমন নিয়ে নাও, কেটা কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই এন হয়ে যাচ্ছে। এইটা আসছে, এইটার মানটা কত? এক্স বার, তাহলে কে এক্স বার অ্যান্সার চলে আসছে, কে এক্স বার। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কে এক্স বার। ঠিক আছে, এইটা অ্যান্সার দেখো, কে এক্স বার আসছে শূন্যস্থানে। নেক্সট দেখো, এবার 3-এর দাগে যাব। 2-এর দাগের কমপ্লিট হলো, এবার 3-এর দাগে। তিনের দাগে বলছে সত্য মিথ্যা এ ও বি এর মূলধন অনুপাত 5:4। তিনের দাগে এক একটা সত্য মিথ্যা এ ও বি এর মূলধন অনুপাত 5:4। ঠিক আছে, এবার বলছে যে এ মোট লাভের 80 টাকা পেলে বি পায় 100 টাকা। এ বলছে এটা এ, এটা বি। এ বলছে 80 টাকা পেলে বি পায় 100 টাকা। এটা কোনোভাবেই হবে না, কারণ এর আনুপাতিক মানটা বেশি, এ বেশি পেতে হবে। ঠিক আছে, সি বি কম পাবে। তাহলে প্রথমটা যেটা দেওয়া আছে মিথ্যা। 2-এরটা দেখো, বলছে এক্স প্রপোর্শনাল জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড, এক্স প্রপোর্শনাল জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড হবে। এটা একদমই সত্য। এক্স প্রপোর্শনাল জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড হবে, এটা সত্য। ঠিক আছে, তাহলে প্রথমটা মিথ্যা, তারপরটা সত্য। 3-এরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক স্পর্শক 3টি হয়, 3টি স্পর্শক অঙ্কন করা যায়। এটাও সত্য দিয়েছে। এই যে এই একটা স্পর্শক হতে পারে, এটা বহিঃস্পর্শ করেছে। এই একটা স্পর্শক হতে পারে, এই দুটো সরল সাধারণ স্পর্শক। আর এই একটা তির্যক হতে পারে, দুটো সরল আর একটা তির্যক বহিঃস্পর্শ করলে। তাহলে এটা যেটা দেওয়া আছে তথ্য, এটাও সত্য। 4-এর দেখো, 4-এর বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে জলের আয়তন। তাহলে এটা 2 হেক্টর জমিতে, তার মানে এটা কিসের মাঠে? এটা আয়তঘনের আয়তন হয়ে যাচ্ছে। তাহলে 2 হেক্টর মানে এটা 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে 2 হেক্টর মানে 20,000 বর্গমিটার। আর বলেছে জলের উচ্চতা 5 সেমি, তাই তো? জলের উচ্চতা 5 সেমি মানে সেমিটাকে মিটারে প্রকাশ করলে, তাহলে এই যে ক্ষেত্রফলটা, মানে মাঠের ক্ষেত্রফল এটা এতটা, তাহলে মাঠের ক্ষেত্রফল মিটারে নিয়ে গেলে 20,000 বর্গমিটার হয়ে যাচ্ছে। এবার যে জলের উচ্চতাটা আছে 5 সেমি, সেটা দিয়ে যদি উচ্চতা দিয়ে গুণ করে দিই, ক্ষেত্রফলটা যদি উচ্চতা দিয়ে গুণ করে দিই, আয়তন বেরিয়ে যাচ্ছে। তাহলে আয়তন, এটা 5 সেমিটাকে মিটারে প্রকাশ করলে 5/100 মিটার, এত ঘন মিটার হয়ে যাচ্ছে। দুটো শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, হাজার ঘন মিটার হচ্ছে। তাহলে কি বলেছে? এইটাই জলের আয়তন, জলের আয়তন। আচ্ছা, 1000 ঘন মিটারই বলা আছে, তাহলে এটাও সত্য দিয়েছে। এরপর দেখো 5 আছে। আচ্ছা, এখানে 6টা অঙ্ক নেই, 5টা অঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে সহগতম মান, ওটা মিক্সড হয়ে গেছে। এরপরের অঙ্কটা দেওয়া আছে, একটা লাইন সম্ভবত এখানে নেই। বলছে এর সহগতম মান, কার সহগতম মান? sin 12 মাইনাস cos 77, কিন্তু সেটা উত্তর দেওয়া নেই। আবার তারপরে দেওয়া আছে তথ্যের সংখ্যাগুলো মান 1, এ দুটো দেওয়া নেই উত্তর, মানে কোশ্চেন গুলো ইনকমপ্লিট আছে। ঠিক আছে, 5-6 কোশ্চেন গুলো ইনকমপ্লিট আছে। 5-6 দেখতেই পাচ্ছ তোমরা, ইনকমপ্লিট কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে এইগুলো কিছু করার নেই, আমরা ছেড়ে যাচ্ছি। 4-এর দিকে শুরু করছি। চার দাগের প্রথম অঙ্ক। ঠিক আছে, 4 দাগের প্রথম অঙ্ক কি বলেছে? যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, ধরি বার্ষিক সরল সুদের হার R%। ধরি সহজ অঙ্ক, দেখো বার্ষিক সরল সুদের হার R%। ধরি বার্ষিক সরল সুদের হার R%। আচ্ছা, সময় ইজ ইকুয়াল টু 292 দিন সমান 292/365, এত বছর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তারপরে বলেছে
292 টাকার বলেছে। আচ্ছা সময়টা না, সময় হচ্ছে তোমার সময় একদিন, সময় ইজ ইকুয়াল টু একদিন ইজ ইকুয়াল টু 1/365 বছর। ঠিক আছে, সময় একদিন বলে দিয়েছে। এত টাকার একদিনের সুদ। আচ্ছা আসল 292 টাকা। সুদ কত? সুদ ইজ ইকুয়াল টু বলেছে 5 পয়সা। আচ্ছা সুদ ইজ ইকুয়াল টু 5 পয়সা। পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা বেরিয়ে যাবে, তাহলে 5/100 টাকা। অতএব R% সরল সুদের হারে 292 টাকার 1/365 বছরের সুদ কত হবে? P/100। P মানে এখানে 292 আর তার T হচ্ছে 1/365/100 এত টাকা। তাহলে এই 365টা নিচে চলে আসবে, 292 ইন্টু আর কিছু হবে না এখানে, বাই 100 ইন্টু 365। ঠিক আছে, এটা 73 দিয়ে কেটে যাবে। দেখো 73কে 5 দিয়ে গুণ করলে 365 হয়, 73কে 4 দিয়ে গুণ করলে 292 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা 4ও কেটে যাচ্ছে এখানে, 25 এত টাকা ইজ ইকুয়াল টু আর বাই 5×25 125, R/125 টাকা। এইটা আমরা সুদ বের করছি, R/125। আবার সুদ কত বলে দেওয়া আছে? সুদ বলে দেওয়া আছে 5/100। শর্তানুসারে এই দুটো সমান হবে। তারপর এই দিকটা করছি দেখো, অতএব শর্তানুসারে R/125 ইজ ইকুয়াল টু 5/100 বা R ইজ ইকুয়াল টু 5/100 ইন্টু 125, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, বা R ইজ ইকুয়াল টু 5×5=25/4, বা R ইজ ইকুয়াল টু 6×1=4 আসছে। ঠিক আছে, 6×1=4। তাহলে কি বলেছে? বলেছে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে বার্ষিক সরল সুদের হার উত্তর লিখবো। অতএব দেখো সহজ অঙ্ক, বার্ষিক সরল সুদের হার 6×1=4%। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 6×1=4%। এটা একের হলো। এবার দেখো 2-এরটা করবো, দেখে নাও প্রসেসটা। দুইয়ের অঙ্কে বলা আছে যে একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধন অনুপাত এত 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 দেওয়া আছে, A এর লাভ C এর লাভ থেকে 80 টাকা কম, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, অংশীদারি ব্যবস্থা ABC এর মূলধন অনুপাত 3:8:5। A, B ও C এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 3:8:5। ঠিক আছে, ধরি ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল, ধরে নিচ্ছি আমরা। ধরি ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, X টাকা লাভ হয়েছিল। অতএব লভ্যাংশ থেকে A পাবে ইজ ইকুয়াল টু 3 এই তিনটে সমষ্টি, 8 আর 3 11 × 5 = 16 ইন্টু X এত টাকা, 3x/16 টাকা। লভ্যাংশ থেকে A পাবে 3x/16 টাকা। আর কে পাবে? A আর C। লভ্যাংশ থেকে C পাবে। অতএব লভ্যাংশ থেকে C পাবে, C হচ্ছে 5, 5/16 ইন্টু X এত টাকা ইজ ইকুয়াল টু 5x/16 টাকা। তাহলে এখানে বলেছে যে
এ এর লাভ সি এর থেকে 80 টাকা কম, তাহলে এ এর লাভটা কম সি এর থেকে, অতএব শর্তানুসারে এটা সি এর থেকে কম, তাহলে 5x/16 মাইনাস 3x/16 ইজ ইকুয়াল টু 80 চলে আসছে। ঠিক আছে, বা এখানে লসাগু কত, 16 লসাগু, এখানে আসছে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 80, বা 2x/16 ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, এটা কেটে দিলে 8 আসছে, অতএব x/8 ইজ ইকুয়াল টু 80 আসছে, বা x ইজ ইকুয়াল টু 8 আসছে 64, 640। তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল 640 টাকা। দেখো এটা আসছে, ব্যবসায় মোট লাভ হয়েছিল, ব্যবসায় কত লাভ হয়েছিল যেহেতু, এর নিচেই ক্যালকুলেশনটা করবে, অ্যান্সার লিখবে অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 640 টাকা। ব্যবসায় মোট লাভ হয়েছিল 640 টাকা। দেখো 2 এর অঙ্ক হয়ে গেল, এবার যাবো আমরা 3 এর অঙ্কে। 3 এর অঙ্কে যাচ্ছি। তিনের অঙ্ক বলছে x² মাইনাস 22x প্লাস 105 সমীকরণের বিশুদ্ধ আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ মাইনাস অফ মাইনাস 22/1। এখানে x² এর সহ কিছু নিয়মে 1 আছে এখানে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আসছে মাইনাসে মাইনাসে প্লাস 22, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, তার মানে 105/1 ইজ ইকুয়াল টু 105 আসছে। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটার ভ্যালু এখানে 22 তার স্কয়ার মাইনাস 4 ইন্টু 105, বা আলফা মাইনাস বিটা তার স্কয়ার ইজ ইকুয়াল টু 484 মাইনাস 420। ঠিক আছে, এইটা আসছে দেখো, বা আলফা মাইনাস বিটা তার স্কয়ার ইজ ইকুয়াল টু 64। অতএব আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 আসছে। অতএব এইটা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 আসছে। এবার 8 মানটা এখানে বিটার মান পাওয়া যাবে সেরকম গ্রাহ্য হবে, সেই ধরনের সেই মান হবে। ঠিক আছে, তাহলে বলছে আলফা মাইনাস বিটার মান কত? অতএব আলফা মাইনাস বিটার মান প্লাস মাইনাস 8। অ্যান্সার লিখবে অতএব মান প্লাস মাইনাস 8, আলফা মাইনাস বিটার মান প্লাস মাইনাস 8। ঠিক আছে, 3 এর দাগেরটা হলো। দেখো এবার 4 এর দাগে যাবো। চারের দাগের বলছে 1/√2 প্লাস 1 একটা মান দেওয়া আছে, তার সরলতম মান চেয়েছে। 1/√2 প্লাস 1 নির্ণয় করছি। দেখো সরলতম মান √2 প্লাস 1 √3 প্লাস √2 2 প্লাস √3 √3 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √3 এর সরলতম মান নির্ণয় করব। শুধু কর্ণনির্ণয় করে দিলেই হবে। দেখো 1 ইন্টু এটা আমরা √2 মাইনাস 1 দিয়ে গুণ করছি, √2 প্লাস 1 √2 মাইনাস 1 প্লাস 1 ইন্টু √3 মাইনাস √2, এটা √3 প্লাস √2 √3 মাইনাস √2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস √3, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা আসছে √2 মাইনাস 1, এইটা আসছে √2 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, প্লাস এইটা আসছে √3 মাইনাস √2,
এখানে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস √3, এইটা আসছে 2 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। এইখানে আসছে √2 মাইনাস 1 বাই √2 স্কোয়ার 2 হয়, 2 মাইনাস 1 1 স্কোয়ার 1, এখানে √3 মাইনাস √2 বাই √3 স্কোয়ার 3 √2 স্কোয়ার 2 প্লাস 2 মাইনাস √3 2 স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার 3, এইখানে আছে √2 মাইনাস 1 বাই 1 প্লাস √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 1 প্লাস 2 মাইনাস √3 4 মাইনাস 3 1, তাহলে আসছে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3। দেখো প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, 2 মাইনাস 1 1 অ্যান্সার। অতএব সরলতম মান আসছে 1, অতএব সরলতম মান 1। দেখুন সরলতম মান 1, সরলতম মান আসছে 1। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো 5 এর অঙ্কে যাবো, এবার 4 এর অঙ্ক হয়ে গেল, 5 এর অঙ্ক। শুধুমাত্র বিপরীত সাইন দিয়ে গুণ করে দিয়েছি ওপর নিচে। 5 এর অঙ্ক কি বলছে দেখো, 5 এর বলা আছে একটি বৃত্তের ব্যাস এওবি সি বৃত্তের ওপর একটি বিন্দু ওবিসি 60 ডিগ্রি। আচ্ছা, একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে বৃত্ত অঙ্কন করবে। একটি বৃত্তের ব্যাস এ ও বি, সি বৃত্তের ওপর একটি বিন্দু, আমরা এটা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এটাও সম্ভবত যোগ করতে হবে, স্কেল পেন্সিল কম্পাস অবশ্যই ইউজ করবে। আচ্ছা, সি বৃত্তের উপর একটি বিন্দু ও বিসি 60 ডিগ্রি, ও বিসি এইটা 60 ডিগ্রি। এবার দেখো এই পুরো কোণটা তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, ওবিসি যেহেতু 60 হলো, এই যে বিওসি ত্রিভুজের এই কোণটা 60 হলে এই কোণটাও 60 হবে, কারণ এদের বিপরীত বাহুগুলো সমান, ওবি সমান ওসি। ঠিক আছে, তাহলে এদের বিপরীত একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, আমরা জানি এটা। তাহলে এই কোণটা যেহেতু 60 হলো, এই কোণটাও 60 হবে, সম্পূর্ণ কোণটা 90, তাহলে এই কোণটা 30 হয়ে যাচ্ছে, এইটা 30 হলে এইটাও 30। তাহলে এদের মধ্যে কি চেয়েছে দেখি আমরা, এইগুলোর মধ্যেই কিছু একটা চাইবে। তাহলে ও সি এ কোণের মান কত, ও সি এ, তাহলে এই কোণটা চেয়েছে দেখো। আচ্ছা দেখো তাহলে করে দিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তে, এটা আমরা ব্যাখ্যা করে দিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি ব্যাস। ঠিক আছে, সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু। ঠিক আছে, সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, ও বিসি 60 ডিগ্রি, কোণ ও বিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে ও কমা সি যুক্ত আছে। ঠিক আছে, আবার কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। অতএব ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি এর বিপরীত কোণ কত, তাহলে কোণ ও সি বি সমান ওসি এর বিপরীত কোণ বি কোণটা, ওসি এর বিপরীত কোণ বি কোণ, ও বিসি, ওবিসি বলা আছে, তাহলে দুটোই 60 ডিগ্রি সমান হচ্ছে। ঠিক আছে, অতএব তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা কত হবে, অতএব ও সি এ, অতএব কোণ ও সি এ ইজ ইকুয়াল টু কোণ এ সি বি মাইনাস ও সি বি, এসিবি থেকে ওসিবি বিয়োগ করলে ও সি এ পড়ে থাকছে, তাহলে এর মানটা হচ্ছে এসিবি হচ্ছে সম্পূর্ণরূপে 90 ডিগ্রি মাইনাস ওসিবি 60 ডিগ্রি, এই যে নির্ণয় করছি ওসিবি 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব কোণ ও সি এ এর মান 30 ডিগ্রি। দেখো কোণ ও সি এ এর মান 30 ডিগ্রি। আচ্ছা, কি দিয়েছিল এটা, কোণ ও সি এর মান। পরেরটা যাবো 6 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। সহজ অঙ্ক। ছয়টা 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, দুটোই 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ,
দুটো পরস্পরকে ছেদ করেছে, তাদের দৈর্ঘ্য ব্যাসার্ধে 10 সেমি। এই কেন্দ্র, এটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এইটা হচ্ছে সাধারণ জ্যা। তাহলে এখানে লম্ব হয়ে যায়, ঠিক আছে। এটা যদি যোগ করে দেওয়া হয়, এটা এইভাবে যোগ করতে হতে পারে, এইটাও যোগ করা হতে পারে, ঠিক আছে, দুভাবেই যোগ হতে পারে। কিছু নামকরণ এখানে দিয়েছি কি আমরা দেখে নিই, এরা কিছু নামকরণ দিয়েছে কি। এখানে বলেছে 10 সেমি দিকে কোনো কিছু নামকরণ দেয়নি, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, ঠিক আছে, এটুকুই দিয়ে দিয়েছে। তাহলে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, তাহলে এইটা 10, এইটা 10, এটা সম্পূর্ণটা 12 মানে এইটা 6, এইটা 6। তাহলে পি আর কিউ কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করছি আর, আর এটা এস, এটা টি, ঠিক আছে। ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি এস ও টি বিন্দুতে ছেদ করেছে। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এস ও টি বিন্দুতে ছেদ করেছে, এস ও টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এস টি বৃত্ত দুটির সাধারণ জ্যা, এস টি বৃত্ত দুটির সাধারণ জ্যা, এস টি বৃত্ত দুটির সাধারণ জ্যা। তাহলে পি কিউ পারপেন্ডিকুলার টু এস টি, পি কিউ পারপেন্ডিকুলার টু এস টি। অতএব এখানে পিএস ইজ ইকুয়াল টু এস কিউ ইজ ইকুয়াল টু 10 সেমি, ঠিক আছে। প্রদত্ত এস টি ইজ ইকুয়াল টু 12 সেমি। অতএব এটা সমান ভাগে ভাগ হচ্ছে, এটা সমান ভাগে ভাগ হচ্ছে, পি আর এস আর ইজ ইকুয়াল টু টি আর ইজ ইকুয়াল টু 6 সেমি, দুটো ভাগে ভাগ হয়ে গেল। আবার পি আর ইজ ইকুয়াল টু কিউ আর হবে, যেহেতু দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান, দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান, দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান, তাই এখান থেকে দূরত্বটাও সমান হবে। এবার যেহেতু লম্বের কন্ডিশনটা দিয়েছে এইটার জন্য, লম্বের কন্ডিশনের জন্য এই যে, অতএব ত্রিভুজ পি এস আর সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ পি এস আর সমকোণী ত্রিভুজ থেকে পাই পি এস আর, এই ত্রিভুজটা নিচ্ছে আমাদের, এইটা জানি এইটা লম্ব, তো এই কোণটা লম্ব, তাহলে এইটা অতিভুজ, এটা 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 জানি, পি আরটা অনায়াসে বের করতে পারবো। পি এস আর সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই এস আর স্কোয়ার, এস আর তার স্কোয়ার প্লাস পি আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এস পি বা পি এস তার স্কোয়ার। তাহলে এস আর এর ভ্যালু কত, 6, প্লাস পি আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এস পি হচ্ছে 10 স্কোয়ার। অতএব পি আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ারটা যদি নিয়ে যাই ডান দিকে 36। অতএব পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। অতএব পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 28 64। অতএব পি আর ইজ ইকুয়াল টু 8, পি আর ইজ ইকুয়াল টু 8। তাহলে এটা কি লিখবো, এটা আচ্ছা, পি আর যদি 8 হয়, এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, অতএব কিউ আর ইজ ইকুয়াল টু একই হবে 8। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু পি আর প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 16। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। এটা আসছে, দেখো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। সমকোণী ত্রিভুজ এবিসি এর
এ বি সি কোণ, বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেমি, একটা দিয়েছে দেখো সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে 7টা। আচ্ছা বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি, সিডি এর দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ এবিসি, বি কোণ 90 ডিগ্রি এবং বিডি লম্ব, এটা ডি, বিডি লম্ব এসি। ঠিক আছে, চিত্র অঙ্কন করবে অবশ্যই। আচ্ছা, এডি 4 সেমি, বিডি 8 সেমি, বিডি এটা 8, এডি এটা 4। ঠিক আছে, আচ্ছা কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে কি চেয়েছে? সিডি এর দৈর্ঘ্য কত, সিডি নির্ণয় করতে হবে। এখানে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আবার বিডি লম্ব এসি, এছাড়া এডি সমান 4 সেমি, বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি, বিডি সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে এইরকম কন্ডিশন হলে সদৃশতা ত্রিভুজের একটা উপপাদ্য আছে তোমাদের, যেটা এবারে মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, যেটা আছে যে এরকম কন্ডিশন হলে এই দুটো ত্রিভুজ তারা পরস্পর একে অপরের সঙ্গে সদৃশ হবে এবং ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। মূল ত্রিভুজের সঙ্গে কন্ডিশনটা আমাদের এখানে লাগবে না, এই দুটো ত্রিভুজ সদৃশ সেটা লাগবে। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ। ঠিক আছে, এই দুটো যেহেতু সদৃশ, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয় দুটো ত্রিভুজের, তাহলে অতএব এবিডিটা আগে নিয়েছি, এডি বাই এই কোণের বিপরীত দেখো বিডি ইজ ইকুয়াল টু, এবার এর এই কোণের সঙ্গে এর বিপরীত দেখো বিডি, বিডি বাই এর সঙ্গে এর এইটা সমান হয়, এইটা সমান, এর বিপরীত দেখো সিডি। ঠিক আছে, অতএব এডি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এবার যদি ভ্যালুগুলো পুট করি, এডির ভ্যালু হচ্ছে 4 ইন্টু সিডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 8 স্কোয়ার, অতএব সিডি ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার 64 বাই 4, অতএব সিডি ইজ ইকুয়াল টু 16। অতএব সিডি বাহুর দৈর্ঘ্য 16 সেমি হয়ে যাচ্ছে। দেখো সিডি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 16 সেমি। প্রসেসটা দেখে নাও ভালো করে, একদম সহজভাবে করা আছে। দেখো সিডি বাহুর দৈর্ঘ্য 16 সেমি, 7 হলো। এবার 8 অঙ্কে যাবো। দেখো আটের অঙ্ক দেখো, আটের বলেছে sin 5 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3 থিটার মান দেওয়া আছে। প্রদত্ত sin 5 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা সহজ অঙ্ক। 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি কিছু ছোট। ঠিক আছে, প্রদত্ত sin 5 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা, যে কোনো একটাকে ঘোরালেই হবে। 5 থিটা সূক্ষ্মকোণ মানে 4 থিটা তো আরো ছোট হয়ে যাবে, সূক্ষ্মকোণ হবেই। তাহলে পুরোটাকে দুদিকটাকেই cos-এ নিয়ে গেলে হবে, দুদিকটাকে sin-এ নিয়ে গেলেও হবে। আমরা cos-এই নিয়ে যাচ্ছি, cos-এর উপরে রাখছি। cos এটা 90 মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা। cos 90 মাইনাস থিটা, এটাকে যদি থিটা ভাবো বা আলফা ভাবো, cos 90 মাইনাস আলফা sin আলফা হয়, তাহলে উভয় দিকেই cos হয়ে গেল। cos যদি তুলে দিই, 90 মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু 4 থিটা। অতএব 5 থিটা যদি ডান দিকে নিয়ে চলে যাই, ডান দিকে নিয়ে গেলে কি আসছে? 5 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এটা 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 9, অতএব থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। অতএব tan 3 থিটা ইজ ইকুয়াল টু tan 3 10 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বাই √3।
অতএব tan 3 থিটা এর মান 1/√3, tan 3 থিটার মান 1/√3। ঠিক আছে, দেখো tan 3 থিটার মান 1/√3। 8 অঙ্ক হয়ে গেল, 9 অঙ্কে যাবো এবার। দেখো 9 অঙ্ক কি দেওয়া আছে, একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? এ বিন্দুতে ধরা যাক ঘড়ি আছে, ধরা যাক এসি সুতোর, তার মানে এসিটা সুতো হয়ে যাচ্ছে, এ বিন্দুতে ঘড়ি আছে, এ বিন্দুতে ঘড়ি আছে। ঠিক আছে, ঘড়ির উন্নতি কোণ, ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, অতএব কোণ ACB = 60। ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি মানে ACB 60, মানে এই কোণটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে? আর বলা আছে ঘড়িটি মাঝে থেকে কত উচ্চতায় আছে, আর বলা আছে সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার, তাই তো? সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার, অতএব AC = 20√3, AC = এত মিটার। অতএব তাহলে আমরা কত উচ্চতা আছে, তার মানে এইটা চাই, বিটা চাই, তার মানে লম্ব বাই অতিভুজ সাইন নিতে হবে অবশ্যই, হ্যাঁ সাইন বা কোসেক। অতএব সাইন 60, এটা 60 ডিগ্রি কোণ, সাইন 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ AB বাই AC। সাইন 60 মানে √3/2 = AB এর ভ্যালু আমরা জানি না, AC এর ভ্যালু হচ্ছে 20√3, তাহলে এটা গুণ করলে কত হবে? অতএব 2 × AB = 20√3 × √3। তাহলে AB = কত? AB = দুটো √3 গুণ করলে 3 হয়ে যায়, 3 × 20 = 60 হয়ে যাচ্ছে, 60/2। অতএব AB = 30। ঠিক আছে, AB = 30 হচ্ছে। দেখো AB = 30 চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কি উত্তর বলবো আমরা? কি চেয়েছে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, অতএব ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। অতএব অ্যান্সার লিখবে, অতএব ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে, ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। 9 হয়ে গেল, এরপর আমরা 10 অঙ্কে যাচ্ছি। দেখো যে কোনো অঙ্ক তোমাদের ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, এরপর বলেছে 10এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল বলা দেওয়া আছে, চোঙটির আয়তন কত? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান 14 সেমি। ঠিক আছে, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, অতএব লম্ব বৃত্তাকার চোঙের কি বলে দেওয়া আছে? লম্ব বৃত্তাকার চোঙের আয়তন চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। অতএব লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, তাই তো? 2πr × h। তাহলে এখানে হয়ে যাবে = 2πr × h এর মান 14, এত বর্গ সেমি, = 28 πr বর্গ সেমি। তাহলে প্রদত্ত বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, তাহলে শর্তানুসারে সমান হয়ে যাবে। অতএব শর্তানুসারে
28 পাই আর ইজ ইকুয়াল টু 264। অতএব 28 ইন্টু 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 264। অতএব আর ইজ ইকুয়াল টু 264 ইন্টু 22/7টা 7/22 হবে, ইন্টু 1/28 হবে। 28টা কেটে 4 হয়ে যাচ্ছে, 4 7 28। এটা 22 একে 22, 1 না 22 একে 22, হ্যাঁ 22 একে 22, 4 44, 22 দুগুণে 44, 12কে 4 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে। অতএব আর ইজ ইকুয়াল টু 3। অতএব ভূমির ব্যাসার্ধ 3 সেমি। অতএব আয়তন কত হচ্ছে? অতএব ভূমির ব্যাসার্ধ 3 সেমি। অতএব আয়তন মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পাই এর মান 22/7, আর স্কয়ার মানে 3 ইন্টু 3, এইচ মানে এখানে 14, এত ঘন সেমি, তাই তো? 7 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে। 22 দুগুণে 44কে 9 দিয়ে গুণ, 22 দুগুণে 44, 3 থেকে 9, 44কে 9 দিয়ে গুণ করলে 4 9 36 এর 6, হাতে থেকে 3, 4 9 36 আর 3 39, 396 ঘন সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন, অ্যান্সার লিখবে অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন 396 ঘন সেমি। এইটা আসছে দেখো 396 ঘন সেমি। দেখে নাও প্রসেসটা। এবার 11 অঙ্কে যাবো। দেখো অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক, কিছু একক দেয়া নেই যেহেতু আর দিচ্ছি, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি এখানে প্রয়োজন হতে পারে আমরা দেখি। ভূমির ব্যাসার্ধ ধরেছি আর উচ্চতা লাগবে, উচ্চতা ধরি। লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতাও ধরে নিই, তির্যক উচ্চতা সমান এল একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যায় পাই আর এল বর্গ একক, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তারপর দেখো ভূমির ক্ষেত্রফল। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার বর্গ একক। অতএব শর্তানুসারে যে কন্ডিশন দিয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু পাই আর স্কয়ার। এটা খেয়াল রাখবে যে এই সম্পর্কটা আমরা জানি, এটা শর্তানুসারে, এটা লেখার আগে আমরা লিখে নিচ্ছি। এটা আমরা জানি এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এরা তিনজনে সমকোণী ত্রিভুজ গঠন করে, যেখানে তির্যক উচ্চতাটা হয়ে যায় অতিভুজ, তির্যক উচ্চতা হয়ে যায় অতিভুজ। তার মানে এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে এখানে কি হচ্ছে, পাই আর এল, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, √5 ইন্টু পাই আর স্কয়ার। পাই আর যদি কেটে দেওয়া হয় তাহলে এল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √5 আর, উভয় দিকে বর্গ করলে এল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কয়ার হয়ে যাচ্ছে। এল স্কয়ারের মান হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কয়ার, ঠিক আছে? 5 আর স্কয়ার। তাহলে এখানে কি বলেছে, কি আগে আছে, বলেছে যে
উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধ, বা h স্কয়ার ইজ ইকুয়াল টু 5r স্কয়ার মাইনাস r স্কয়ার, বা h স্কয়ার ইজ ইকুয়াল টু 4r স্কয়ার, বা h স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বাই নিচে কিছু নেই মানে 1, তাহলে h বাই r ইজ ইকুয়াল টু 2 বাই 1। অতএব h ইজ টু r ইজ ইকুয়াল টু 2 ইজ টু 1। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু 2 ইজ টু 1। ঠিক আছে, 2 ইজ টু 1 হচ্ছে। হলো 11টা। নেক্সট দেখো 12 অঙ্কে যাচ্ছি, লাস্ট অঙ্ক, 4 দাগের লাস্ট অঙ্ক। প্রত্যেকটা পেজের 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেন সেগুলো সলভ করে দিচ্ছি 36 নম্বর করে, এরপর দীর্ঘ কোশ্চেনও সলভ করব। এগারোটা 12টা দেওয়া আছে x মানে পরিসংখ্যা বিভাজনের গড়, তার মানে x বার ইজ ইকুয়াল টু 8.1। গড়টাকে x বার দিয়ে প্রকাশ করা হয়, x বার ইজ ইকুয়াল টু 8.1। ঠিক আছে, আর দেওয়া আছে সামেশন অফ fi xi, এটা এর আগে আরো অনেকগুলো পেজে করা আছে, আরো অনেকগুলো পেজে এই অঙ্কটাই সেম অঙ্ক আছে। 32 প্লাস 5k fi xi, না 32 প্লাস 5 তো না, শুধু k, 32 প্লাস k, আর সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 20। সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 20, আর এটা যে 32 প্লাস শুধু k, 5k নয়, 32 প্লাস k। ঠিক আছে, আচ্ছা k এর মান কত? তাহলে আমরা এখানে যে কন্ডিশনটা জানি, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। অতএব 8.1 ইজ ইকুয়াল টু 132 প্লাস k বাই এটা 20। অতএব 132 প্লাস k ইজ ইকুয়াল টু 8.1 ইন্টু 20, দশমিক উঠে গেল 1010, 10 দুগুণে 20 2। অতএব 132 প্লাস k ইজ ইকুয়াল টু 81 দুগুণে 162, বা k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা k ইজ ইকুয়াল টু 30। k ইজ ইকুয়াল টু 30 আসছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে বলছে যে k এর মান কত, অতএব k এর মান 30। অতএব k এর মান 30। ঠিক আছে, দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। আচ্ছা দেখো, এর সাথে সাথেই আমাদের এই পেজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। 264 পাতায় যে ম্যাথের যা যা কোশ্চেন ছিল তা সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে এর পরের পেজ যেটা আছে ম্যাথামেটিক্সের সেটা সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে, ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এর পরের যে ম্যাথের পেজটা আছে সেটা সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।